ছি ছি, ছেলের কি দেশের অভাব পড়েছিল যে একমাত্র মেয়ের বিয়ে একটা অজাত মুসলমানের সঙ্গে দিলেন? এখন লোকসমাজে মুখ দেখবেন কিভাবে? এমন অনেক রকমের কথা প্রায় রোজ শুনতে হচ্ছে সুবীরবাবুকে, কিন্তু তবুও তিনি নির্বিকারভাবে নিজের কাজ করে যাচ্ছেন। শুধু বাইরেই নয়, বাড়ির লোক আত্মীয় স্বজনের কাছে কম হেনস্থা হতে হয়নি তাকে। তার স্ত্রী রানুবালা তার সাথে কথাবার্তা বন্ধ করে দিয়েছে। কেঁদে কেঁদে সবাইকে বলছে, ওই লোকের বুড়ো বয়সে ভীমরতি ধরেছে, মাথা খারাপ না হলে কি কেউ নিজের মেয়ের বিয়ে এমন মুসলমান ঘরে দেয়? একে তো মেয়েকে কেটে নদীর জলে ভাসিয়ে দেওয়া ভালো ছিল। এমন অনেক বিলাপ চলছে কয়েকদিন ধরে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। বিয়ের জোগাড় যন্ত্র চলছে বেশ সরগমভাবেই। সুবীরবাবুর তার একমাত্র মেয়ে রায়, যাকে নিয়ে এত সমস্যা, সে কিন্তু আজ ভীষণ খুশি। সে শুধু চাইতো তার বিয়েটা অন্যরকমভাবে হবে, কিছুটা স্বতন্ত্র নিয়মকানুন মেনে। কিন্তু সত্যি সেটা সম্ভব হতে পারে সেটা ভাবতে পারেনি রায়। এসব কিন্তু ওর জন্য মোটেও সহজ ছিল না, যদি না ওর বাবা ওকে এতটা সাপোর্ট করত। একদিকে মায়ের গালাগালি, অন্যদিকে আত্মীয় স্বজনের কথা, এসব উপেক্ষা করে রায় শুধু ভাবছিল ওদের প্রেমের প্রথম দিকের কথা। প্রেম যে পরিণতি পাবে তার দুজনেরই স্বপ্নের বাইরে ছিল। তবুও স্বপ্ন দেখতো ওরা একসাথে থাকার। তৌসিফের বাড়ি পুরুলিয়া আর রায়ের নদিয়া, তাই দেখা সাক্ষাৎ মোটে 4 বছরে 3 বার হয়েছে। যখন ওরা ভেবেছিল এই হয়তো শেষ দেখা, আর দেখা হবে না, এই ভয়টা ছিল জন্যই হয়তো দেখা হওয়ার দিনগুলো শেষ করতে চাইতো না ওরা। কিন্তু বিশেষভাবে আমরা যে দিনগুলো শেষ না হতে দিই, সেই দিনগুলোই খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তৌসিফ চলে যাওয়ার সময় কাঁদো কাঁদো মুখে দাঁড়িয়ে রইল। তুমি আবার শুরু করলে? এমন করলে কিন্তু আমি আর আসবো না। তৌসিফ একটু রাগীভাবেই রায়কে কথাগুলো বলল। রায় কাঁদো কাঁদো মুখ করেই বলল, তুমি কত আসো, 8 মাস পর এসে এখনই চলে যাচ্ছে। ওর মুখ আর কথা বলার ঢং দেখে হেসে ফেলল তৌসিফ। বলল, আসবো সোনু, সত্যি আসবো। আমি এই তো ফেব্রুয়ারিতে আর মোটে 2 মাস তার মাঝখানে রয়েছে। আসবো সোনু, এই তো ফেব্রুয়ারিতে আর 2 মাস এই মাঝে রয়েছে। তুমি প্রত্যেকবার এমনি করেই বলো যে কয়েকদিন পরেই আসবো, আর আসো না। কাজ পড়ে যায় সোনু, আসতে তো আমিও চাই, কিন্তু কি করব বলো? আজ যেতে হবে না, আর একদিন থাকো। না গো সোনু, বাপি রাগ করবে। ছিলাম তো বলো 2 দিন। 2 দিনে কি হয় বলে মুখ ভাঙালো রায়। এমনি হাজারো অভিযোগ আর খুনসুটি লেগেই থাকে ওদের। তৌসিফ সব সময় বলে, সোনু তুমি বিয়ে করে নাও, আমাদের ধর্ম আলাদা, কোনোদিনও তোমার বাবা মা মানবে না। রায় জেদ করে বলে, আমি বিয়ে করলে তোমাকেই করব। তৌসিফ বলে ওঠে, আমরা খুব গরিব, ওখানে কি তুমি 1 বছরও বাঁচবে না। পুরুলিয়ায় যেমন ঠান্ডা তেমন গরম, সব কাজ করতে হবে তোমায়। আমার মায়ের শরীর ভালো থাকে না, আমার তেমন কাজ ধান্দা নাই। তোমার কিছু হলে ডাক্তার দেখাবো, সেই টাকাও নেই গো। রায় কিছুই বলে না, শুধু জেদ করতে থাকে। সে খুব ভালোবাসে তৌসিফকে। ওর জিদের কাছে তৌসিফ বলে, যাও, তোমার মন হলে আমি আর কিভাবে বোঝাবো জানি না। এইসব কথাই আমার মন খারাপ হয় রায়ের। তৌসিফ কথা ঘোরানোর জন্য বলে, এসে কি করব, আসলে তো শুধু ট্রেনে ট্রেনে ঘোরাও। কেন, দরগা মন্দির নিয়ে গেলাম তার বেলা, ও তো আগের বারেও ঘুরিয়েছ। ইস, যে না একদিনের জন্য আসে তার আবার কত ঢং। বলেই আবার একটু মুখ ভেঙিয়ে দেয় রায়। রায়, ওই রায়। বাইরে থেকে চিল্লাতে চিল্লাতে রায় 3 বান্ধবী সুস্মিতা, সৌমি ও তনিমা, এদের মধ্যে সুস্মিতা আর সৌমি মুসলিম আর তনিমা হিন্দু, কিন্তু তাতে তাদের বন্ধুত্বের কোনো অসুবিধা হয়নি। ওরা 3 জন আজ খুব খুশি। পুরো বিয়ে বাড়িতে হয়তো ওরাই একমাত্র খুশি। তনিমা তো কি পরবে আর রায়কে কি পরবে তার জন্য বিশেষ বিশেষ পরিকল্পনা করে রেখেছে।
এসেই তনিমা শুনল, এই তুই কি কি করলি রে সেদিন ও এলো? ধুস, কি আর বলবো, লজ্জা পেয়ে বলল রায়। সন্দেহের সুর টেনে তনিমা বলল, কিছুই করিসনি? পাশ থেকে সুস্মিতা জিজ্ঞেস করল, এই কোথায় গিয়েছিলি? শপিং, মন্দির আর দরগাটাই। ও বলছিল সবসময় একই জায়গা ঘোরাও। তাহলে বলছিলি মায়াপুর যাবি, গেলি না কেন? যেতে পারতি, তোরও একটা জায়গা ঘোরা হতো, ওরও। ধুস, একা একা অত দূর যাওয়া যায়? তুই গেলে যেতাম। তুই এমন সময় বলেছিলি, তখন কি আর যাওয়া যায়? আগে বললে যেতাম। তনিমা বললে, হ্যাঁ, নিজেরা প্রেম করবে, আমরা কি কাবাব মে হাড্ডি হতে যাব? সবাই হেসে ফেলল তনিমার কথাই। তনিমা আবার জিজ্ঞাসা করল, কি রে, ছবি তুলিসনি? দেখা। সুস্মিতা বলল, শুধু ছবি? টিকটকও করেছে, তোকে হাইট করে পোস্ট করেছে। তোর পেটে কি কিছুই থাকে না তাই? এমন বলার পর ওরা নিজেরাই ফোন নিয়ে ফটো, টিকটক সবগুলো দেখল। সমী বলল, এই চুড়ি আর তোরা কি তৌসিফ দিয়েছে? রায় মাথা নেড়ে সম্মতি জানায়। এরপর ওর মা ঘরে আসে আর ওকে যা বলে গালাগাল দিতে লাগলো। সবারই মন খারাপ হলে সুন্দর তাল কাটতে মার কোনো বিকল্প নেই। রায়ের বাড়ির পরিবেশ খুব ছোটবেলা থেকেই আলাদা। বাড়ির প্রথম সন্তান ও মায়ের একটা মিসক্যারেজের পর ওর জন্ম, কিন্তু তা সত্ত্বেও বাড়ির কেউ তার জন্য খুশি ছিল না। তার অন্যতম কারণ ছিল ও যে মেয়ে, ও 3 বছরের মাথায় ভাই হয়, আরও পুরো কোণ ঠাসা হয়ে যায়। তাই পরিবার বা বলতে গেলে মায়ের ভালোবাসা জিনিসটা ওর কাছে কোনো দিনই ছিল না। মূলত পাড়া প্রতিবেশীর কাছেই মানুষ, তাই বাড়ির ভালোবাসা আর একটা হাসি খুশি পরিবারের প্রতি তার লোভ ছিল বরাবর। আর ওর ওই লোভটা আরও বাড়িয়ে দিয়েছিল রোহান, রায়ের প্রথম ভালোবাসা। অনেক কষ্ট করেও ও রোহানের সাথে সম্পর্ক টিকিয়ে রেখেছিল শুধুমাত্র রোহানের মা রায়কে খুব ভালোবাসত তার জন্য। শুধু মা কেন, রোহানের বোন, মামা, মামি, মাসি সবাই খুব ভালোবাসত রায়কে। রোহানের মামি বলতো যে, রায় তো আমার মা হয়। সে রোহান 5 বছরের সম্পর্ক শেষ করে যখন, আমি আর তোর সাথে সম্পর্ক রাখতে পারবো না, যা পারবি করে নিস বলে বেরিয়ে গেল। তখন সত্যি কিছু করার ছিল না রায়ের। সত্যিই তো, কেউ যদি ছেড়ে যায় কী বা করার থাকে অপরজনের। আর তাছাড়া রায় ঠিক বিশ্বাস করতে পারেনি যে সত্যি করেই রোহান ছেড়ে যাবে। তাদের 5 বছরের সম্পর্কে এটা তাদের প্রথম ছাড়াছাড়ি নয়, তাই একটু আধটু কষ্ট হলেও সম্পর্ক শেষ সেটা ভাবতে পারেনি রায়। গত 15 দিন ধরে খিটিমিটি লেগেই রয়েছে রায় আর রোহানের মাঝে। এর মধ্যে যদিও রোহানের জন্মদিন গেছে, আর নিজের টিউশন পড়ানোর টাকা থেকে রোহানের জন্য কেক আনতে ভোলেনি রায়। সেদিন সব বন্ধুরা মিলে ওদের ছাড়া সম্পর্ক জোড়া লাগিয়ে দিয়েছিল, কিন্তু মনে হয় ফেবিকুইকের বদলে কাঁঠালাঠা দিয়েই কাজ সেরেছিল। তাই ঝামেলা না কমে বরং বেড়েই গিয়েছিল। অতঃপর এই ঝামেলা করে রোহান তার গ্রামের বাড়ি চলে যায়। তারপর এমন কথা যদি রায় প্রথমে ততটা গুরুত্ব দেয়নি, কিন্তু রোহানের দাদা যখন রোহানের সাথে অন্য একটা মেয়ের ছবি পাঠায়, তখন পায়ের তলার মাটি সরে গিয়েছিল। প্রথমে খুব কান্নাকাটি করে, রোহানকে ফোন করে ঝামেলা করে, ক্ষমা চায়, কিন্তু তাতেও বিশেষ ফল না পাওয়ায় সে চেষ্টা হিসেবে হাত কাটে, কিন্তু রোহানের তাতেও কিছু যায় আসে না। এরপরেও রায়ের মনে আশা ছিল যে যখন রোহানের সাথে দেখা হবে তখন সব ঠিক হয়ে যাবে। হাজার হোক ও ভালোবাসে রায়কে, দুদিনের কোনো মেয়ে এসে নিয়ে যাবে তা তো সম্ভব না। অমনি করেই রায় রোহানের আসার দিন গুনতে থাকে, কিন্তু ভুলটা ভাঙতে খুব বেশি সময় লাগে না। কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে একটা পরীক্ষা পড়ে ওর, যদিও পরীক্ষা দেওয়ার মতো শরীর বা মন কোনোটাই ছিল না, কিন্তু পরীক্ষাটা রোহানের সাথেই ছিল, তাই যায় সে। রোহানও এসেছে, কিন্তু পুরো সময় ফোনে ব্যস্ত। তাই অনেকবার কথা বলার চেষ্টা করলেও পাত্তা দেয়নি। রোহানের দাদা কথা বলছিল রায়ের সাথে।
এসব মানসিক চাপ নিতে না পেরে পরীক্ষা হলেই অসুস্থ হয় রায়। কিন্তু এ কি বিশাল পরিবর্তন রোহানের মধ্যে। এত কিছুর পরও ও রায়কে বাড়ি নিয়ে আসতে অস্বীকার করে। পরে রোহানের দাদা বাড়ি পৌঁছে দেয় ওকে। বাড়ি পৌঁছে সেই যে নিজেকে ঘরে বন্দি করলো আর বেরোলো না। অনেক সাধ্য সাধনা করেও কেউ কিছু খাওয়াতে পারলো না ওকে। পুরো 1 মাস শুধু দুধ ছাড়া কিছুই খায়নি সে। এমনিতেই রোগা ছিল, আরও প্রায় 10 কেজি ওজন কমিয়ে কঙ্কালশাল চেহারা করে যখন বেরোলো তখন রোহানের আনন্দের সাগরে মত্ত। প্রথম ছোটবেলা আর তারপর রোহান পুরো ব্যাপারটা 19 বছর বয়সী রায়ের মাথায় অনেকটা ইফেক্ট পড়ে। ও মানুষের প্রতি বিশ্বাস করার ক্ষমতা হারায়। আর ওর বাড়িতে ওর মা বাবা আরও কাছের ওর জন্য সময় ছিল না, তাই কথা বলারও কেউ ছিল না। ওর বান্ধবীরা অবশ্য এর খোঁজ খবর নিত, মাঝে মাঝে বাইরে ঘুরতে নিয়ে গিয়ে ওর মন ঠিক করার চেষ্টা করত। একাদিত্য রায় ছোটবেলার সঙ্গী, এতে ওর বিশেষ কোনো অসুবিধে হতো না। কিন্তু স্বপ্ন ভাঙার কষ্টটা মানতে পারছিল না রায়, তাই সময় কাটাতে খুব বেশি ব্যস্ত হয় সোশ্যাল মিডিয়ার সাইটে। ওখানে ও প্রথম খেয়াল করে যে তৌসিফ নামের কেউ ওর সমস্ত ছবিতে সুন্দর সুন্দর কমেন্ট করে রেখেছে। এতদিন রোহানের সাথে থাকার জন্য এসব কখনো সেভাবে দেখেনি। আজ ফেসবুকের ওর আর রোহানের ছবিগুলো ডিলিট করতে গিয়ে দেখল প্রোফাইলটার ভিতরে গেল রায়। তৌসিফ খান, মুসলিম ছেলে, কিন্তু প্রোফাইলে বাচ্চাদের ছবি ভর্তি। রায় ছোটবেলা থেকেই বাচ্চা খুব পছন্দ করে। ছবি দেখতে দেখতে মেসেজ অপশানে গেল, দেখলো আগে থেকেই হাই এলো এমন 2-1টা মেসেজ রয়েছে। রায় কখনো খুলে দেখেনি সেটা। রায় মেসেজ করলো, তোমার প্রোফাইলে যে বাচ্চাগুলো রয়েছে ওরা কারা? আমার বোন, দেখেছো যখন ছবিগুলো একটু লাইক করে দিও। ওদিক থেকে রিপ্লাই আসে। একটু হেসে সমস্ত ছবিগুলো লাইক করে দেয় রায়। ছেলেটা আবার মেসেজ করে, থ্যাংক ইউ, এখন একটি কাছে আছি, সন্ধেবেলা কথা হবে। রায় কোনো রিপ্লাই দেয় না, কিন্তু সন্ধেবেলার দিকে ফেসবুক যেন তাকে দুর্নিবার আকর্ষণ করতে থাকে। তারপর শুরু হয় মেসেজে কথা বলা। সারাদিনের রায় ছবিগুলো দেখতে দেখতেই ছবির কমেন্টগুলো পড়ে নিয়েছে। ওখানে একটা জায়গাতে কেউ একজন বলেছিল যে ভাই আমাদের ভাবি কোথায়? রিপ্লাই ছিল যে ভাবি তো আগ্রা রয়েছে। ব্যাস, এটা থেকেই রায় তৌসিফকে চাটতে শুরু করে দেয়। এতদিন পর এই প্রথম ও কারোর সাথে খোলাখুলি মনে কথা বলতে শুরু করে। আসলে নিজের মনে গুমড়ে গুমড়ে কাঁদতে কাঁদতে রায় নিজেই একটু মুক্ত বাতাস খুঁজছিল। আর বন্ধুরা সবাই ওকে সান্ত্বনা দিতে বা রোহানকে গাল দিতে গিয়ে ওর মনের কষ্ট আরও বেশি খোঁচাখুচি করছিল। তৌসিফের সাথে স্বাভাবিকভাবেই ওর এই সম্পর্কে কোনো কথা হতো না, তাই কথা বলে বেশ আনন্দ পেত রায়। তৌসিফ হিন্দিতে কথা বলে, আর রায়ের হিন্দির যা ভাঙাচোরা অবস্থা তা শোনার পর তৌসিফ নিজেই থেকেই বলে আমি বাংলা বলতে পারি। আমার বাড়ি পুরুলিয়া। তারপর ওদের কথা জমে, যদিও তৌসিফের বাংলায় বেশ টান আছে, তবে রায়ের হিন্দির থেকে অনেক ভালো। তৌসিফ বারবার জিজ্ঞাসা করতে থাকে, তোমাকে কে বললো আমার গার্লফ্রেন্ড আগ্রা থাকে? আমি কেন বলবো, তুমি বলো সত্যি কি না? মোটেও সত্যি না, আমার কোনো গার্লফ্রেন্ডই নেই। ইস, কি মিথ্যেবাদী তুমি! তুমি তো তোমার কোন ভাইকে বলেছো যে আগ্রাতে থাকে, কমেন্টে গিয়ে দেখো। ও, মনে পড়েছে, ওটা তো ইমরান ছিল। আসলে ভালো লাগে না বলো যে তোমার বন্ধুরা জানুক যে তোমার গার্লফ্রেন্ড নেই, তাই আর কি বলা। আচ্ছা, তুমি তো খুব সুন্দর মিথ্যা কথা বলো। থ্যাঙ্কস। তোমার হোয়াটসঅ্যাপ আছে? না। এমনভাবেই কথা হতো দুজনের মধ্যে। তারপর আস্তে আস্তে কথা এগোতে থাকে। তৌসিফ জানতে চায়, তোমার কোনো বয়ফ্রেন্ড নেই? থাকলে কি সারাদিন তোমার সাথে গল্প করতাম? অবশ্য তোমার গার্লফ্রেন্ড জানতে পারলে তোমার কপালে দুঃখ আছে। আমার মোটেও কোনো গার্লফ্রেন্ড নেই। তবে তোমার বয়ফ্রেন্ড নেই কেন? এমনি। দেখো, তোমার আর আমার একই সমস্যা, তাই চলো তুমি আমাকে তোমার বয়ফ্রেন্ড করে নাও, আমি তোমাকে গার্লফ্রেন্ড বানিয়ে নিচ্ছি। ইস, এটা কি ধরনের প্রপোজ? ওই কোনো এক ধরনের হবে, যা তা একেবারে।
তুমি জানো তুমি মুসলিম আর আমি হিন্দু। তাতে কি, আমি কি বিয়ে করতে বলেছি নাকি? তবে কি, প্রেম নিয়ে টাইম পাস করার মতো সময় নেই গো আমার। আচ্ছা, তুমি যেমন চাইবে তেমন হবে। ঠিক আছে, তবে আমার খুব ভালো বন্ধু। একদম। ওই, তোমার ফোন নম্বরটা দাও না, কথা বলবো। না, দেব না। তাহলে কথা কিভাবে হবে? মেসেঞ্জারে কল করতে পারো। এরপর ওদের মেসেঞ্জারে ফোন শুরু হয়। এর মধ্যে রায় অনেকদিন অনলাইন আসে না। তৌসিফের মেসেজে ইনবক্স ভরতে থাকে, কিন্তু কোনো রিপ্লাই নেই। অনেকদিন পর রায়ের মেসেজ, ওই তোমার পাত্তা নেই যে, কোথায় ছিলেন ম্যাডাম? আরে আমার জিও নেট শেষ গো, স্পিড 4G থেকে 1G হয়ে গেছে, তাই মেসেঞ্জার খুলি না। রিচার্জ করালে? না গো, তুমি এত মেসেজ করো ফোন হ্যাং করে, তাহলে কথা বলবো কিভাবে? ফোন নাম্বার দিচ্ছি, ফোন করো। তারপর আর কি, নেট শেষ হওয়ার পর ফোন নাম্বার এক্সচেঞ্জ। আর এক সময় প্রেমটাও শুরু হতে হতে থেমে যায়। পুরো চ্যাট আর কল লিস্ট লিখতে গেলে আমার ভাই হাত দুখিয়ে যাবে। এরপর রাজস্থান থেকে তৌসিফ পুরুলিয়া আসে। এর মধ্যে রুহানের হঠাৎ করে খুব ভালোবাসা পায়, তাই সে আবার রায়ের জীবনে ফিরে আসে। আমাকে প্লিজ ক্ষমা করে দে রায়, আমি বুঝতে পারিনি রে, আমি তোকে খুব ভালোবাসি। রুহানের করুণ আওয়াজে রায়ের মন এমনিতেই অর্ধেক গলে গেল। তবুও নিজের সাধ্যমতো দৃঢ়ভাবে বলল, না রে, তা আর সম্ভব না, আমি তোকে ভুলে গেছি, আমার পক্ষে আর এই সম্পর্কে জোড়া লাগানো সম্ভব না। রোহান জোর দিয়ে বলল, তুই আমাকে ভালোবাসিস না? তাহলে কেন আমার প্রোফাইল দেখতি রোজ? আমার বন্ধুদের কাছে আমার খোঁজ কেন নিতি বল? কি উত্তর দেবে রায়? কেন করতো এসব তার কোনো উত্তর তো নিজের কাছেও নেই। তাও ও বলল, আর তুই যে মেয়েটাকে ভালোবাসি তার কি হবে? কোন মেয়ে? আমি তো তোকে ছাড়া কখনো কাউকে ভালোবাসিনি রে। তবে যে তোর দাদার দিল সেই মেয়ের সাথে তোর ছবি, ওটা কি? ও, ওটা তো আমার একটা মাসি হয়, তুই প্লিজ আমায় ক্ষমা করে দে, বলেই কান্না শুরু করে দেয় রুহান। রায় মনে মনে এটাই চাইতো যে রুহান ওর জীবনে আবার ফিরে আসুক, তাই এই সুযোগ হাতছাড়া না করে আবার নতুন করে সম্পর্কের জোড়া লাগায়। কোনো নদী যেমন বাধা পাওয়ার পর আবার নতুন বেগে ছুটতে থাকে, ওদের সম্পর্কও ঠিক তেমন গতিতেই চলছিল। রায় রুহানকে এতদিনের সমস্ত কথা বলে, এমনকি তৌসিফের কথাও। রুহান কিন্তু তৌসিফকে ঠিক মতো নিল না, আর রায়কে কথা বলতে বারণ করে দিল। তাই কথা বলা কমালো বটে, কিন্তু বন্ধ করলো না। অপরদিকে তৌসিফ কিন্তু রুহানের আসার পর থেকেই রায়ের সাথে নর্মাল কথা বলা শুরু করে। রায় জিজ্ঞেস করে বলে, রুহান জানলে কথা বলাও বন্ধ হবে। আমার তুমি ছাড়া আর কোনো বন্ধু নেই, তাই কম কথা বলি, বুঝলে? বলেই হো হো করে হাসত। তৌসিফের হাসি রায়ের গায়ে লাগত। মনে হতো ওর কোনো স্বাধীনতা নেই। এই 5-6 মাসের স্বাধীনতা জিনিসটা চিনতে শিখেছে রায়। কিন্তু রোহানের আবার চলে যাওয়ার ভয়ে কিছু বলতো না। এরপর একদিন রোহানের সাথে বকে মেতেছিল রায়। ট্রেনে কিন্তু রায়ের থেকে কিছুটা দূরে একটা জায়গা ফাঁকা পাওয়ায় পর রোহান সেখানে গিয়ে বসে। অগত্য রায় ফোন ঘাঁটতে থাকে। হাতে রোহানের ফোন থাকায় সেটাকেই ঘাঁটতে শুরু করে। হঠাৎ একটা ছবি দেখে চোখ আটকে যায়। সেই মেয়েটাকে যাকে রোহান নিজের মাসি বলেছিল, তার সাথে বিছানায় তোলা ছবি। গা গুলিয়ে বমি পেল রায়ের। ছি, এত নোংরা ছবি, তাও নিজের ভালোবাসার মানুষের সাথে অন্য কারো। ভাবনাটা আমার পক্ষে লিখে বোঝানো সম্ভব নয়। এই পরিস্থিতি যে পড়েছে, আশা করি তারা ছাড়া কারো পক্ষে বোঝা সম্ভবও না। রায় দেখল ছবিটা রোহানকে। দেখ, এমন কিছু করিনি, আমরা শুধু ছবিটাই তোলা, সাফাই দিল রোহান। রায় ভেবেছিল ওর হয়তো কথা বলার শক্তিটুকুও নেই, কিন্তু কোথা থেকে যেন হঠাৎ জোর পেল। মানুষের সহ্যের সীমা অতিক্রম করার পর হয়তো মানুষের মধ্যে দুর্বল হওয়ার ক্ষমতাটুকুও চলে যায়। মনে বলতে চাস যে তোরা বিছানায় শুয়ে জামা কাপড় খুলে শুধু ছবি তুলতে গিয়েছিলিস?
ওর কথা ঝাঁঝ আর গলার আওয়াজে শুধু রায় নিজেই নয়, রোহানও চমকে গেছে। এরপর রোহান আরও অনেক সাফাই দিল, কিন্তু রায় কোনো কিছুতেই যেন সন্তুষ্ট হলো না। হঠাৎ করে রোহান বলল, তোর এত কথা কিসের? তুই তো মুসলমান। রায় ঠিক মতো বুঝতে পারল না, তাই উত্তর দিতেও পারল না। তাই রোহান দায়িত্ব নিয়ে বুঝিয়ে বলল, কেন, তোরা তৌসিফের ব্যাপারে কি আমি জানি না নাকি? তুই কি এখনো হিন্দু ভাবিস নিজেকে? তুই ওর সাথে যা যা করেছিস তা যদি আমার সাথে করতি তাহলে আমাকে অন্য মেয়ের কাছে যেতে হতো না। রায়ের মুখ পুরো শক্ত হয়ে গেল, রক্তবর্ণ ধারণ করল। রোহান রায়ের মুখের দিকে তাকিয়ে নিজের ব্রহ্মাস্ত্র প্রয়োগের ফল দেখতে দেখতে বলল, কিছু বলছিস না যে? যা সত্যিটা সম্পর্কে বলা যায়, কিন্তু যা মিথ্যে তার ব্যাপারে আমি কি উত্তর দেব? তুই কি বলতে চাস সমস্ত মিথ্যে? তোর সাথে তৌসিফের কোনো সম্পর্ক নেই? নেই বলবো না, তবে যে সম্পর্ক তা বোঝার বাইরে। শোন, ওরা মুসলমান, ওরা আবার তোকে ছেড়ে দেবে? তোর যত সতীপনা আছে আমার কাছে। হিন্দু মুসলমান বলতে পারবো না, তবে মানুষ হিসেবে তোর অনেক ওপরে। শোয়ার পর এমন অনেক কিছুই মনে হয়। আমার সাথে শুলে আমার ব্যাপারেও মনে হতো। ওর সাথে আমার কখনো দেখা হয়নি, সেটা আমি দেখতে গেছি নাকি এই 6 মাসে কার সাথে কি গাল মেরেছিস? 5 বছরে তুই যখন কিছু করিসনি, তাহলে 6 মাসে অন্য কেউ কিছু করেনি। তবে তোকে সেসব বলে লাভ নেই। তবে তোকে ধন্যবাদ, তুই চলে যাওয়ার পর খুব কষ্ট ছিল, ফিরে এসে সেসব নিয়ে গেলি। তোর মতো মেয়ের হাতে জল খাওয়া পাপ। এসব কথার আর কান দিল না রায়। রোহানের চ্যাপ্টার এখানেই বন্ধ। যদিও এরপর অনেকের কাছে রোহানের চরিত্রের অনেক গুণগান শুনেছে। যে 5 বছর ও রোহানের মোহে অন্ধ ছিল, রোহান সেই 5 বছরের কোনো বেশ্যাপড়া থেকে কোনো ভদ্রপড়ার মেয়েদের সাথে কি করেছে সেসব আসলে হঠাৎ চোখ খুললে মানুষ অনেক কিছুই জানতে পারে। রায়ের সেটাই হলো। তবে প্রথমবার রোহান যাওয়ার পর বুকেও পাথরটা ছিল, দ্বিতীয়বারে সেটার আর কোনো অস্তিত্ব খুঁজে পেল না রায়, বরং যেন এক মুঠো মুক্তির বাতাস পেল। সেদিন রোহানের সাথে ঝামেলার পর রোহানের কথাগুলো নিয়ে অনেক ভেবেছে। সত্যি কি তৌসিফকে ভালোবাসে সে? কিন্তু সব কিছুর মধ্যে এটাই চলে আসে যে তৌসিফ মুসলিম। রায়ের বাড়ি থেকে কোনো দিনও মেনে নেবে না। মাঝে মাঝে ভগবানকেও জিজ্ঞাসা করে, কিন্তু ব্যাপারটা হলো ও তো ভগবানের সাথে কথা বলতে পারে, কিন্তু ভগবান বেচারা ওর সাথে সরাসরি কথা বলতে পারে না। যদিও ইশারা ইঙ্গিতে নিজের কথা বুঝিয়ে দেন, তবুও ঠিক আশ্বস্ত হতে পারছে না রায়। একদিনে ধর্মটাকে আলাদা করে শুধু মানুষ হিসাবে ভেবে দেখলো যে ঠিক কতগুলো পয়েন্ট তৌসিফকে দেওয়া যায়, সেগুলোতে যেন কোনো প্রবলেম না থাকে তার জন্য খাতায় নোট ডাউন করে নিল। আমি অনেক কষ্টে নোটটা জোগাড় করেছিলাম। তৌসিফ নিজের দাদির জন্য জল ভরে দেয় যেন দাদির কষ্ট না হয়, তার মানে আমাকেও দেবে। নিজের জামা কাপড় তো কাছেই, সঙ্গে ভাই, বাবা, মা, দাদি সবারটা কাছে, আমারগুলোও কেচে দেবে। কখনো কারো রান্নার সমালোচনা করে না, বরং বলে এত কষ্ট করে রান্না করে একটু ভুল তো হতেই পারে, সুতরাং রান্না নিয়েও চাপ নেই। আমাকে বলেছে তুমি জল পুড়িয়ে দিলেও খাবো। রূপ দেখে কাউকে বিচার করে না। মেঘা বলে একটা মেয়ে আছে, ওর প্রোফাইলে খুব খারাপ দেখতে, কিন্তু তবুও তাকে খুব ভালো ভালো কমেন্ট করে। নিজের ফ্যামিলিকে সময় দেয়, ফ্রেন্ডের থেকে ফ্যামিলিকে সময় কাটাতে বেশি পছন্দ করে। আমি ফ্যামিলি হলে আশা চেঞ্জ হবে না। বিশেষ কোনো ফ্রেন্ড সার্কেল নেই, সুতরাং ঘুরতে গেলে আমাকে নিয়েই যেতে হবে। বেশি পড়াশোনা না জানলেও খাটনি করতে পিছপা হয় না। মনে কাজ বাজ না পেলে আমাকে জন দিয়েও খাওয়াতে পারবে। ওর বোন আছে, আর বোনের শখ মেটাতে পারে, আর তাছাড়া ভাইও আছে, তাই ভবিষ্যতে বড় পরিবার হবে, আর সব অনুষ্ঠানে খুব মজা করা যাবে। এমন মোট 117টি পয়েন্ট লেখা, সব পড়তে পারেনি রায়, খাতা নিয়ে নিয়েছিল। যাই হোক, রায় দেখলো যে শুধু ধর্মের জন্য এত সুন্দর একটা সম্পর্ক ছেড়ে দেবে, তার চেয়ে বরং একবার দেখা করা ভালো। মহারানী রায়ের প্ল্যান মতো তৌসিফ পুরুলিয়া থেকে কলকাতা আসে রায়ের সাথে দেখা করতে কলকাতা।
কলকাতা থেকে ট্রেনে প্রায় 3 ঘন্টা দূরে রায়দের বাড়ি। তৌসিফ সেখানে আসে। 4ই ফেব্রুয়ারি 2017 প্রথম তৌসিফ আসে রায়ের সাথে দেখা করতে। রায়কে দেখে এটাই মনে হলো এর সাথে সারা দিন থাকতে হবে, কিন্তু উপায় কি? তৌসিফের বাড়ি পুরুলিয়া, আর এখানে বেচারা কাউকে চেনে না। রায়ের সাথে দেখা করতে এসেছে, তাই মানবতার খাতিরেই রায় তৌসিফের সাথে গেল। কিন্তু খানিক পরেই ভুলটা ভাঙল, বুঝলো সাথে থাকার মজা, যা এতদিনের রুহানের সাথে থেকে বোঝেনি। এক লহমায় পরিষ্কার হয়ে গেল তৌসিফের সাথে ও স্বাধীন, ওকে কোনো কিছুর ভান করতে হবে না। ও যেমন ঠিক তেমনভাবেই আছে। ছবি তোলা বা পাগলামি করার জন্য কেউ বকাঝকা দিচ্ছে না, বক বক করলে কেউ চুপ করতেও বলছে না, বরং যেন উৎসাহ দিচ্ছে। মোটামুটি 4-5 ঘন্টার মধ্যে রায় ঠিক করে নিল যে তৌসিফকে বিয়ে করবে, কিন্তু কিভাবে করবে তারও এক প্রকার সমাধান হয়ে গেল। তৌসিফ তো মুসলিম, তাই কবুল বললেই বিয়ে হয়ে যায়। তাই রায় জেদ করে লাগলো বিয়ে পড়িয়ে দেওয়ার জন্য। অনেক মত বিরোধের পর অবশেষে তৌসিফ নিজের বিয়ে নিজেই পড়ে নেয়। কমলাও পড়ে রায় নিজেই করল। রায় জিজ্ঞাসা করল, আমি তো তবে মুসলিম হলাম বলো, আর তো পুজো করব না, তাই না? তৌসিফ হেসে বলে, ধোস পাগড়ি, কেউ কিছু হয় নাকি? তুমি যা আছো তাই থাকবে, আমাদের বাড়িতেও নিয়ে যেও তোমার গোপালকে। তুমি চলে গেলে বেচারা খুব কষ্ট পাবে। খুব বেশি আনন্দ পেয়ে রায় বলে, তুমি পুজো দেবা? মাঝে মাঝে যখন আমার শরীর খারাপ হবে। কেন দেব না? শোনো, নিশ্চয়ই দেব, কিন্তু বাপি যদি বকা দেয়? বকা কেন দেবে? কেউ বকবে না। হ্যাঁ দেবে, শুধু ওই ঘন্টা শঙ্খ এসব বাজাবা না। আচ্ছা ঠিক আছে। এসব পাগলামের আজ প্রায় 3 বছর শেষের মধ্যে অনেক চড়াই উতরাই পেরিয়ে আজ রায় আর তৌসিফের বিয়ে। এদিকে বাড়িতে রায়ের উপর অত্যাচার খুব বেশি বেড়ে যায়, কারণ কিছুই না, রায়ের বিয়ে হচ্ছে না। আসলে রায় এর বয়স এখন 22-এর। রোগা পাতলা গড়নের জন্য ওকে দেখতে আরও বেশি বাচ্চা লাগে। আর ওর মা যে সম্বন্ধগুলো নিয়ে আসতো তাতে কোনো ছেলের বয়স 35 এর নিচে কম হতো না। স্বাভাবিকভাবেই তারা রায়কে পছন্দ করতো না, আর যারা করতো তাদের রায়ের বাবা ঠিক মানতে পারতো না। যদিও রায়ের মা এসবে কিছুই যায় আসে না, তার কাছে খুব ছোট থেকে রায় একটা বাড়তি বোঝা, তাই সবজিওয়ালা থেকে ভ্যান চালক কেউ বাদ পড়েনি রায়ের মায়ের সুপাত্রের তালিকা থেকে। তৌসিফকে রায়ের অনেকবার বলেছে ওকে পালিয়ে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু সম্ভব হয়নি। তৌসিফ কখনো নিয়ে যেতে চাইলেও রায় ওর বাড়ি, বাবা, সবার সম্মানের কথা ভেবে যেতে পারেনি। আবার রায় যাওয়ার জেদ করলে তৌসিফ বুঝিয়েছে এমনি করেই পালানোটা ঠিক হয়ে ওঠেনি। রায়ের বিয়েতে সব থেকে বড় বাধা ছিল ওর বাবা সুবীর বাবু, আর সেই বাবার যখন শরীর খারাপ হয় তার সুযোগ হাতছাড়া করেনি রায়। ধরতক্তা মার ব্রেক। এর মতো তিনি ছেলে খুঁজে আশীর্বাদের দিনটাও ঠিক করে ফেলেন। এবার পাত্রের একটা ছোট্ট বর্ণনা না দিলেই নয়। ছেলেটির নাম রদ্দুর সেন, বয়স 34-এর কম বলা চলে না। মাথার মধ্যপ্রদেশ জুড়ে মস্ত ময়দান, ছাড়া ভুঁড়িও বেশ বিগন্ত। এই এত বড় গুণের কাছে আমি বাকি দোষগুলো যে নাগাল পাবে তা আশা করি, বলার অপেক্ষা রাখে না। তবু রায় অনেক আপত্তি করেছিল, কিন্তু তার মায়ের কথা, তোর বাবার শরীর তো জানিস, কতদিন বাঁচবে ঠিক নেই। আমাদের লোক দরকার জামাই, আমাদের তো লোক দরকার জামাই ছেলের মতো পাশে। জামাই ছেলের মতো আমাদের পাশে থাকবে। তার হবু বরটাও এসেছে, কিন্তু চোখ তুলে দেখলে প্রবৃত্তি হলো না। একে একে সবাই আশীর্বাদ করে গেল। এবার খাবার পালা। হঠাৎ করে রায়ের বর উঠে হাতে তালি দিয়ে নাচতে শুরু করে দিল, আর মুখে বলতে লাগলো, আমার বউ সুন্দর, আমার বিয়ে হবে। এই বউ, তুই যাবি না? কখন হবে বিয়ে, কখন হবে? শ্বশুরবাড়ির সবাই তাকে থামাতে ব্যস্ত হয়ে গেল, আর সে বলতে থাকলো, আমি বউ নেব, এখন নেব, কি মজা কি মজা। ব্যাস এইটুকুই।
তারপর সেইভাবেই বেরিয়ে গেল সেখান থেকে সোজা ট্রেনে দমদম, তারপর ধর্মতলা, আর তারপর বাসে পুরুলিয়া বাস স্ট্যান্ডে নেমে প্রথম খেয়াল হলো যে ওর কাছে ফোন নেই। আশীর্বাদের টাকা দিয়েও ও ট্রেন বাসের টাকা দিয়েছে, কিন্তু এবার বাস স্ট্যান্ডে অচেনা একজনের ফোন দিয়ে তৌসিফকে ফোন করে আর নিয়ে যেতে বলে। অবাক হয়ে প্রায় 5 মিনিটের মধ্যেই ওখানে চলে আসে তৌসিফ। সবাই ওর দিকে তাকিয়েছিল, কারণ অত গয়না পরে বা অমন সেজে এখনকার দিনে কেউ তেমন একটা বেরোয় না। তবে ওর সেসব দিকে খেয়াল করার মতো অবস্থা ছিল না। হন্তদন্ত হয়ে আসার পর তৌসিফ ওকে প্রশ্ন করে, তুমি এখানে কিভাবে এলে? কার সাথে এলে? তোমার এমন অবস্থা কেন? কি হয়েছে? এতগুলো প্রশ্নের উত্তর দেবে কি রায় আগেই হাউমাউ করে কেটে দিল। একটু শান্ত করে তৌসিফকে ওর বাড়িতে নিয়ে গেল। সেখানে স্নান করে জামা চেঞ্জ করে ওর বোনের একটা জামা পরলো, ওর মা খাইয়ে দিল। তারপর ঘুমিয়ে পড়লো, বিকালে উঠে শুরু করলো। তুমি বলেছিলে না যে বাড়ির কথা শোনো, বাবা মাকে যা বলে বিয়ে করো। ওরা তো একটা পাগলের সাথে আমার বিয়ে দিচ্ছিল। বুঝলাম না, একটু গুছিয়ে বলবে কি হয়েছে? রায় মোটামুটিভাবে পুরো ঘটনাটা বলল। অমন একটা গাদা গয়না পরে কেউ অমন আসে? একবার ফোন করতে আমি নিয়ে আসতাম। সারা রাতের রাস্তা, তোমার কি ভয় লাগেনি? তৌসিফের ভাই বলল, না, আমি ইমামের কাছে যাচ্ছি, বিয়ে দিয়ে দেব তৌসিফের সাথে। তৌসিফের মা ওই একই মতামত দিল, কিন্তু তৌসিফ বলল, বাড়ি চলো তোমার বাবার কাছে, তিনি কি বলেন শোনো। তোমার অনেক স্বপ্ন, এইভাবে নষ্ট করো না। আর তাছাড়া তুমি কোথায় এসেছো কেউ জানে না। এতক্ষণে তোমার বাবার অবস্থা না জানি কি হয়েছে। চলো, আজ রাতে বেরোবো, কাল সকালে তোমার বাড়ি। তোমাকে তোমার বাবার কাছ থেকে চেয়ে দেখব, যদি দেয় যত্ন করে রাখবো। তুমি কি আড্ডা মারছো? আমার বাবা কখনো রাজি হবে না, তুমি জানো আমাদের ধর্ম আলাদা। আচ্ছা, তেমন কিছু হলে আমি নিয়ে আসবো। এখন চলো, এক রাত বাড়ি ছাড়া বাড়ির লোকের কি অবস্থা কে জানে। চিন্তাটা যে রায়ের ছিল না তা কিন্তু ঠিক নয়। তাই সেই দিনই ওর ভাইয়ের গাড়িতে তৌসিফের বাবা মা ভাই সবাই রওনা দেয়। বাড়ি ফিরে দেখলো বাবার হাতে স্যালাইন চলছে। ওকে দেখে ওর বাবা ছেলে মানুষের মতো কেঁদে উঠল। মা অবশ্য গালাগালি ছাড়া কিছুই দিল না। তবে ওর বাবা দ্রুত সুস্থ হয়ে উঠল। তারপর তৌসিফের কাছে সমস্ত বিবরণ শোনার পর আজ ওদের বিয়েটা একটু সিম্পল, শুধু হিন্দু মুসলিম দুটো আলাদা কালচার মিলে বিয়ে হচ্ছে, তার জন্য ঠিক নয়। বিয়েতে যৌতুক দিতে হচ্ছে, একটা বাড়ি, বিয়েটা হিন্দু মতে হবে, আর সাজটাও পুরো বাঙালি। তৌসিফকে ধুতি পাঞ্জাবিতে দেখলে কে বলবে যে সে হিন্দু না? বিয়ে বাড়িতে লোকজনের থেকে কচিকাচার ভাগ বেশি, আর সমস্ত পদ শিশু। হ্যাঁ, এটাই রায়ের ইচ্ছে ছিল, আর তাই ওর বাবা আর তৌসিফ দুজন মিলে 100 জন পথ শিশুদের খাওয়াচ্ছে। আর বৌভাত হচ্ছে পুরুলিয়াতে, লেহেঙ্গা টায়রাতে। রায় আজ পুরো কাজদারের ঐশ্বরিয়া। নিকা পড়ানো হলো, তারপর ওরা গেল রায়ের বাবার যৌতুক দেওয়া বাড়িতে, যা আজ থেকে 20টা অনাথ শিশুদের বাড়ির নাম ভালোবাসার কুঠির। ওদের সাথেই আজকের দিনটা সেলিব্রেট করলো ওরা। হ্যাঁ, রায় একটা অনাথ আশ্রম খুলতে চাইতো, তাই যৌতুক হিসেবে সেটা চেয়ে নিয়েছিল তৌসিফ। বিয়ের খরচ খরচা না করে এটা করার ইচ্ছা রায়ের অনেক আগেই ছিল, তাই টাকা জমিয়ে জমি কিনে রাখলেও আশ্রমের বাড়িটা ওদের বিয়ের টাকাতেই বানানো হয়েছিল। রায়ের বাবা তৌসিফের তরফ থেকে রায়ের বিয়ের উপহার হিসেবে